টিম আন্ডারকভারের একটি অনুসন্ধান আর একজন সাহসী নারী। এরপরই শুরু হয় বহুদিনের অদৃশ্য এক প্রতারক চক্রের পতনের গল্প। জিনের রাগ শিরোনামে টিম আন্ডারকভারের আগের অনুসন্ধানে উঠে এসেছিল অনলাইন ভিত্তিক ভণ্ড কবিরাজ ও তান্ত্রিকদের ভয়ঙ্কর প্রতারণার চিত্র। কুসংস্কার আর ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে তারা কিভাবে হাতিয়ে নিচ্ছিল লাখ লাখ টাকা, পটাশ ও রাসায়নিক আগুনে ঝলসে দিচ্ছিল নিরীহ মানুষের হাতের তালু। প্রতিবেদনটি প্রকাশের পর নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। এক ভুক্তভোগীর দায়ের করা মামলার সূত্র ধরে পুলিশ ও টিম আন্ডারকভারের সমন্বয়ে শুরু হয় প্রযুক্তি নির্ভর এক গোপন অভিযান। সে অভিযানের শেষ কোথায়, কারা ছিল এই প্রতারণার নেপথ্যে, আর কিভাবেই বা উন্মোচিত হল জিনের আস্তানা, সেসব দেখুন আমাদের এবারের অনুসন্ধানে। পুলিশ ও সাংবাদিকদের এই যৌথ অনুসন্ধানের শুরুতেই দেখা দেয় এক বড় প্রতিবন্ধকতা। চক্রটির ব্যবহৃত প্রতিটি সিম ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সবই নিবন্ধিত অন্য মানুষদের নামে। অনুসন্ধানের শুরুতেই যখন এমন বাধা, তখনই আশার আলো দেখান মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের অর্গানাইজড ক্রাইম উত্তর ইউনিটের উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ নাজমুল হক। প্রায় মাসখানেকের অক্লান্ত পরিশ্রম আর আধুনিক ট্র্যাকিং ও ডিজিটাল ফুটপ্রিন্ট অনুসরণের জটিল সমীকরণ মিলিয়ে তিনি শনাক্ত করে ফেলেন মূল ৩ মাস্টারমাইন্ডকে। স্যার, আমরা এই মামলায় স্যার সন্দেহভাজন ৩ জনকে শনাক্ত করতে পেরেছি স্যার। ২ জন কুমিল্লাতে থাকে, একজন নোয়াখালীতে স্যার। হ্যাঁ, সম্ভবত স্যার ওনারা বেদি সম্প্রদায়ের লোক স্যার। তাহলে আমি উদ্বোধন কর্তৃপক্ষ অনুমতি নিয়ে নিচ্ছি, তুমি তো সব ধরনের সহযোগিতা আমি প্রদান করবো। তো আমি চাই এই আসামি যে কোনোভাবে যেন মিস না হয়, তুমি গ্রেপ্তার করে আসবে। অপরাধীদের প্রাথমিক অবস্থান নিশ্চিত করেই এসআই নাজমুল অভিযানিক দল নিয়ে ছুটলেন প্রথম গন্তব্য কুমিল্লার চান্দিনা উপজেলার এক বেদে পল্লীতে। তাদের সঙ্গী হল টিম আন্ডারকভারের অনুসন্ধানী দলও। সবুজ শ্যামল এই গ্রামটির নাম হাঁড়িখোলা। গ্রামের ৯০% মানুষই বেদে সম্প্রদায়ের। তবে বেদেদের ভাসমান নৌকার জীবন কাটানোর যে রূপ আমরা চিনি, তার সাথে এই গ্রামের কোনো মিল নেই। ভাসমান নৌকা আর ঝুপড়ি ঘরের বদলে এই গ্রামে আছে প্রাসাদ সম সব অট্টালিকা। বেদে সম্প্রদায়ের মানুষগুলোর এই বিলাসবহুল জীবনের উৎস কি? এগুলো আমাদের কেনা জমিন। হ্যাঁ, আজ থেকে ১০০ বছর আগে আমাদের বেদেদের বাড়ি আছে বিভিন্ন জায়গায়। ঢাকা সাভারে আছে, ১৪ গ্রাম আছে, আচ্ছা ইলিয়াটগঞ্জে আছে। আচ্ছা, আমরা জানতাম যে বিভিন্ন জায়গায় আপনারা তাঁবু করে থাকেন। এখনো থাকি। ওইভাবে কেন থাকেন আর এখানে বাড়ি? ওটা ব্যবসা পারপাসে আমরা যাই। আচ্ছা আচ্ছা, এরপর আমরা সময় সিজন আমরা চলে আসি। ব্যবসাটা কি মানে কি? এই যে তাবিজ তোমার কাছে এটাই তো, আর কোনটা? এখানে যতগুলো বাড়ি টাড়ি আছে তারা সবাই আমরা একই। শুধু এখানে নতুন হচ্ছে, এর আগে তো আমাদের বহুত জায়গায় অনেক বাড়ি হয়ে রয়েছে, ২ তলা ৩ তলা বাড়ি অনেক হয়ে রয়েছে। এখানকার ছোট বড় প্রায় সবার হাতে একাধিক দামি স্মার্টফোন, হাঁকানো হচ্ছে দামি বাইক। এই আকাশছোঁয়া আভিজাত্যের আসল রহস্য কি? থলে থেকে বিড়াল বের হলো স্থানীয়দের মুখ থেকেই। তার কাছে একটা 25টা সিম। আপনার হলো ওই যে ভাড়াছেন না 20,000, এরপর সিমটা বন্ধ। 420 ব্যবসা ভাই। আপনার দোকা দিয়া টেয়া আনে, টেয়া কামে করে বাবা ব্যবসা বেছে। এমন খোলামেলা স্বীকারোক্তি অনুসন্ধানের গতি আরও বাড়িয়ে দিল। লক্ষ্য এবার সেই ৩ মাস্টারমাইন্ড। তবে বড় বাধা, পুলিশ বা টিমের কারো কাছেই আসামিদের কোনো ছবি নেই। গন্তব্য অগত্যা পুরো টিমকে ধারণ করতে হলো এনজিও কর্মীর ছদ্মবেশ। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা হওয়ায় গোটা গ্রামের স্পষ্ট ধারণা পেতে উড়ানো হলো ড্রোন। পাশাপাশি ছদ্মবেশে শুরু হলো স্থানীয় বাসিন্দাদের তথ্য সংগ্রহের সূক্ষ্ম মিশন। নাম কি? নাম দিলাম। এই ছদ্মবেশ কাজে দিয়েছে, কিন্তু লক্ষ্য পূরণ হয়নি আমাদের। তাই কৌশলে স্থানীয় এক বেদে যুবকের সাহায্য চাওয়া হলো, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। আমি নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমার নাম
আমাদের অপেক্ষার প্রহর শুধু দীর্ঘই হচ্ছে, কিন্তু আস্তানা ছেড়ে বাইরেই বের হচ্ছে না সন্দেহভাজনরা। অন্যদিকে আভিযানিক দলের কাছে আসে আগাম সতর্কবার্তা। আইন প্রয়োগকারী সংস্থাকে প্রতিরোধে এই গোষ্ঠীর নারীরা অত্যন্ত আক্রমণাত্মক। আসামি ছিনিয়ে নেওয়ার একাধিক রেকর্ড রয়েছে তাদের ঝুলিতে। পরিস্থিতি যখন ক্রমশ জটিল থেকে জটিলতর রূপ নিচ্ছে, তখনই যেন আশীর্বাদের মতো ধরা দিলেন দুই আগন্তুক। চেহারা লাইট ধরেন তো। ধরেন ভাই, আমি রাজকুমার, আমি না। কি নাম? রাজকুমার। ভাইয়ের নাম কি? অজু ও, ভাই তো আমাদের চেনে। আমরা হাড়ি খুলেই যে এখানে থাকি ভাই। আমি চিনিস ভাই? এবারে নতুন আইছে। ওই এখানে ইয়া করে ডাল করে ইমোটা কই? ইমুটে আল্লাহর কসম আমি এখনই আইছি ভাই। আল্লাহর কোচিং থেকে মুখে যে পুলিশের উপস্থিতি যাচাই করতে আসা দুই আগন্তুককে দেখে সন্দেহ হলে আটক করা হয় তাদের। জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের একজন মূল হোতার আপন ভাই আর অন্যজন বোন জামাই। মোক্ষম এই সুযোগ হাতছাড়া করিনি আমরা। ধৃত দুই আগন্তুককে সাথে নিয়ে কথিত সে জিনদের আস্তানায় হানা দেয়া হয় এবার। বিলের ভাসমান একটি বাড়িতে প্রবেশ করতেই দেখা মিলল দুই সন্দেহভাজনের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্পষ্ট হয় যাদের হন্যে হয়ে খুঁজছি আমরা, অবশেষে তাদেরই দেখা মিলেছে। তাদের একজন মাহে আলম, অন্যজন ওহিদ মিয়া ওরফে কুয়েত। কুয়েত মূলত এই বাড়ির মেহমান, তার আসল বাড়ি নোয়াখালী জেলায়। চলেন ভাইয়ের আসুক। ভাইয়ের নাম কি? মনুজন ভাই আসুক, ম্যাম হবে। আমরা কিন্তু ম্যাম ভাইকে এরপর পুলিশ তাদের নিয়ে ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করতেই সত্য হয়ে ওঠে সেই সতর্কবার্তা। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালায় বেদে সম্প্রদায়ের নারী সদস্যরা। শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। তবে আভিযানিক দলের উপস্থিত বুদ্ধি এবং স্থানীয় দুই বেদে সর্দারের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পুলিশ হেডকোয়ার্টার্সের একটা কেস। আপনি আমার সঙ্গে চলেন, ডকুমেন্টস দেখেন, দেখে যদি মনে করেন যে এরা ইনোসেন্ট, আই হ্যাভ নো অবজেকশন টু দেম। স্থানীয় থানায় বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিয়ে কৌশলে দ্রুত আসামিদের গাড়িতে তোলে পুলিশ। সেই দুজনকে চান্দিনা মডেল থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদের পর সামনে আসে আরও অনেক চমকপ্রদ তথ্য। ধরা পড়া ওহিদ মিয়া ওরফে কুয়েত মূল কবিরাজ রহমত আলী ওরফে আমির হামজা নয়। রহমত আলী ছদ্মনামের আড়ালে থাকা আসল মাস্টারমাইন্ড মূলত তারই সহোদর ভাই মোহাম্মদ হাসান আলী। সে এই মুহূর্তে নোয়াখালীতে অবস্থান করছে। তবে ওহিদ মিয়াও দুধে ধোয়া তুলসী পাতা নয়। ভারতীয় বাংলা সিরিয়াল আর ইউটিউব দেখে দুই ভাই মিলে গড়ে তুলেছে ভুয়া তান্ত্রিক আর কবিরাজদের এই ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। আর মাহে আলমের কাজ ছিল চক্রের বিপুল অঙ্কের অবৈধ টাকা উত্তোলন ও ট্রানজ্যাকশন সামলানো। এই যে হাতে যে তালু পড়ার বিষয়টা, এটা কেন করেন? এটা আমরা ইন্ডিয়ার মধ্যে এই জন্য এটা দেখছিলাম আমরা। এটাতে মানুষের যে ক্ষতি হয় এটা বুঝতে পারেন না আপনি? এইটা তো আমি মনে করেন জানি না। আপনি তার সাথে কিভাবে যুক্ত হলেন? স্যার উনি এখানে আসছেন না শ্বশুর বাড়ি, আসে না পরে আমাদের এখানে যে ছিল বলে একদিন ফোন দিয়ে বলে কাকে বলছিল। আমি আপনার যে ভিডিওটা পোস্ট করছেন ওইটাও দেখছি স্যার, আমি আপনাকে চিনি। আপনার কাছে খারাপ লাগে না? আমার কাছে জি স্যার খারাপ লাগতেছে এই জিনিসটা স্যার। প্রায় এক মাসের বেশি সময় ধরে প্রযুক্তির সূত্র, গোপন তথ্য আর ছদ্মবেশী অভিযানের পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে চক্রের দুই সদস্য। কিন্তু তদন্ত এখানেই শেষ নয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে সামনে আসে আরও বিস্ময়কর তথ্য। তাই সব প্রশ্নের উত্তর খুঁজতেই এবার অভিযানের গন্তব্য বদলে যায় কুমিল্লা থেকে নোয়াখালী। এই অভিযানের শেষ পর্যন্ত কি ঘটেছিল, সত্যি কি ধরা পড়েছিল কথিত কবিরাজ রহমত আলী ওরফে আমির হামজা? জানব ছোট্ট একটি বিরতির পর। বিরতির বিরহ কাটলেও পিবিআইয়ের এই অভিযানিক দলটি কিন্তু এখনও পৌঁছতে পারেনি তাদের শেষ গন্তব্যে। গভীর রাতের গাঢ় অন্ধকার চিরে গাড়ি চলতে থাকুক, সেই ফাঁকে জেনে নেওয়া যাক অপরাধের অতল গহ্বরে ঢাকা পড়া নতুন কিছু ভয়ঙ্কর সত্য।
জিনের রাগ শিরোনামে প্রথম পর্বটি প্রচারের পর অনলাইন দুনিয়ায় তুলকালাম কাণ্ড শুরু হয়ে যায়। ইউটিউব আর ফেসবুকে অনুসন্ধানী প্রতিবেদনটি দেখে ফেলেন প্রায় 3 কোটিরও বেশি দর্শক। তবে বিষয়টি কেবল দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। প্রতিবেদনটি দেখে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত 3 শতাধিক ভুক্তভোগী যোগাযোগ করেন টিম আন্ডারকভারের সাথে। অনলাইন ও অফলাইনের ভণ্ড তান্ত্রিকদের মায়াজালে পড়ে লাখ লাখ টাকা, স্বর্ণালংকার আর সহায় সম্পদ হারিয়ে নিঃস্ব হওয়া একাধিক অভিযোগ জমা পড়ে আমাদের কাছে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর সত্য হল, জিনের ভয় আর তন্ত্রমন্ত্রের দোহাই দিয়ে অনেক নারীকে এইসব ভণ্ড কবিরাজদের যৌন বিকৃত লালসার শিকার হতে হয়েছে। শিশুরাও আছে সেই তালিকায়। সবচেয়ে দুঃখজনক বিষয় হল, যোগাযোগকারীদের বড় একটা অংশ জীবন কাটাচ্ছেন হাতের তালুতে ভয়ঙ্কর পোড়া ক্ষত নিয়ে। শত শত ভুক্তভোগীর সবার কাছে পৌঁছানো সম্ভব না হলেও টিম আন্ডারকভারের ক্যামেরা ছুটে যায় উত্তরার একটি গার্মেন্টস কারখানার শ্রমিক নাহিদার কাছে। প্রেমিককে কাছে পাওয়ার আশায় সালমা আক্তারের মতো নাহিদাও পা দিয়েছিলেন অনলাইন তান্ত্রিকের পাতা ফাঁদে। পরিণাম একই রকম। একদিকে খোয়া গেছে মোটা অঙ্কের টাকা, অন্যদিকে আগুনে ঝলসে গেছে হাতের তালু। নির্মম সেই যন্ত্রণায় গার্মেন্টস থেকে একটানা 1.5 মাসের ছুটি নিতে বাধ্য হন এই নারী। কালো হয়ে গেছে আর হাত প্রচন্ড পরিমাণ ফুলে গেছে। তো আমি একটা ভয় পেয়ে গেছিলাম যে সম্ভবত হয়তো এরকম হয়েছে, তাহলে হয়তো জিনের কারণে হইতে পারে। কিন্তু পরে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম না, এটা একদম ফেক। এই ঘটনার পরে আমার নিজের কাজ করতে সমস্যা হয়েছে। আমি ডিউটি করতে পারি নাই প্রায় 1 মাস বেশি হবে। যার প্রতারণায় জীবনের এই করুণ দশা, তাকে আইনের মুখোমুখি দাঁড় করাতে চান নাহিদা। কিন্তু সামাজিক লোকলজ্জার ভয়ে বিষয়টি তিনি কাউকে জানাতেও চান না। আর ভুক্তভোগীদের এই ভয়ের সুযোগ নিয়েই ধরাছোঁয়ার বাইরে থেকে যায় এমন শত শত অপরাধ। তবে আশার আলো দেখাচ্ছেন ভুক্তভোগী সালমা আক্তার। লোকলজ্জা আর ভয়কে জয় করে তিনি শক্ত হাতে রুখে দাঁড়িয়েছেন। নিজের অধিকার আদায়ে খিলক্ষেত থানায় মামলা ঠুকেছেন সাহস নিয়ে। এই ঘৃণ্য অপরাধের শেষ দেখে ছাড়তে চান তিনি। সালমার সেই মামলার মূল আসামিকে গ্রেফতার করতেই নোয়াখালীতে পৌঁছে পিবিআইয়ের অভিযানিক দল। আর সবকিছু আপনাদের দেখাতে তাদের সঙ্গী হয়েছি আমরাও। নোয়াখালী পৌঁছেই নিরাপত্তার স্বার্থে ওহিদ ওরফে কুয়েতকে রাখা হল সুধারাম মডেল থানা হেফাজতে। এরপর কেবল কথিত কবিরাজের আস্তানা চেনা মাহে আলমকে সাথে নিয়েই যাওয়া হয় সুধারাম মডেল থানার অন্তর্গত পূর্ব এওজ বালিয়ার ঘনবসতিপূর্ণ বেদেপল্লীতে। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতেই মূল অভিযুক্তের বাড়িটি দেখিয়ে দেন মাহে আলম। বাড়ির ভেতরে ঢুকে তল্লাশি চালাতে বেরিয়ে এলো থলের বেড়াল। পুলিশের চোখ এড়াতে খাটের নিচে লুকিয়ে থাকা মূল আসামি হাসান আলীকেও আটক করা হলো। ফোন কার? হ্যাঁ, ওর ফোন কই? কুমিল্লার অভিজ্ঞতায় অভিযানস্থলে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই হাসানের ব্যবহৃত স্মার্টফোন ও একাধিক সিম কার্ড জব্দ করে দ্রুত ঘটনাস্থল ছাড়ে আভিযানিক দল। সুধারাম মডেল থানায় হাসান আলীর মুঠোফোন ও তথ্যপাত্য মেলাতেই বেরিয়ে এলো প্রকৃত তথ্য। এই হাসানই সেই বহুল কাঙ্ক্ষিত প্রতারক, কথিত কবিরাজ রহমত আলী ওরফে আমির হামজা। তার মোবাইলে রহমত আলী নামে খোলা ইমো অ্যাকাউন্টটি পাওয়া যায়। এটা কে ভাই? আমি। শত শত মানুষের যে হাত পুড়ে দিচ্ছেন এভাবে, এটা কি ঠিক করছেন?
শত শত না, আমি রেগুলার যে করছি এরকম না। এটা এক ধরনের অপরাধ না? হ্যাঁ, অপরাধ। এটা তো আমি একলা করি, এটা সবাই করে। হাসান আলীর এমন সরল স্বীকারোক্তি প্রমাণ করে প্রতারণাই তার পেশা। তার বড় সহযোগী ছিল নিজেরই আপন ভাই ওহিদ মিয়া ওরফে কুয়েত, যিনি টিম আন্ডারকভারের আগের প্রতিবেদন দেখেই প্রায় 1 মাস বাড়ি ছেড়ে পালিয়ে বেরিয়েছেন। অবশেষে আটকের পর তাদের নিয়ে আসা হয় ঢাকায়। সবশেষে আটককৃতদের আদালতে পাঠানোর আগে শেষবারের মতো 3 আসামিকে মুখোমুখি দাঁড় করান তদন্ত কর্মকর্তা। তোমাকে কি জন্য ধরা হয়েছে জানো এটা তুমি? জি। কি কারণে প্রতারণা করছি। কিভাবে প্রতারণা করছো? কবিরাজি। এই চক্রের থাবা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ ছিল না, ভারতের বাংলা ভাষাভাষী মানুষের সাথেও তন্ত্রমন্ত্রের দোহাই দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছিল লাখ লাখ রুপি। আমরা দেখতে পাচ্ছি যে তোমরা বাংলাদেশ শুধু না, ইন্ডিয়াতেও এই সার্ভিসটা দাও তোমরা। আমি ইন্ডিয়াতে করতাম, তো আমি মাঝখান দিয়ে মানে ওই সিম ছিল না, ইন্ডিয়ানি সিম, তো আমি বাংলাদেশে করছি মাঝখান দিয়ে, তো ওই ভিডিওটার কি হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় হাসান আলী দেখালেন কিভাবে বালতি মাথায় দিয়ে কণ্ঠ পরিবর্তন করে তিনি জিনের আওয়াজ তৈরি করতেন। বড়িটা দিলে ওই রক্তটা আমি কুপুরিটা কাটিয়ে দিলে আর তোমাকে হাতে মুখে রক্ত উঠে। কথিত এই জিনদের ধরা পড়ার খবর শুনেই তাদের এক নজর দেখতে ছুটে আসেন ভুক্তভোগী গৃহবধূ সালমা। মাফ করে দেন, আমি আর জীবনও করবো না। আর যত কিছু মানে খরচ হয়েছে ওগুলো আমি দিয়ে দিব। সালমার এই প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি হাসান কিংবা তার সহযোগীরা। হাসান, কুয়েত আর মাহে আলম এখন আইনের মুখোমুখি, কিন্তু টিম আন্ডারকভারের এই অনুসন্ধানে উঠে এসেছে এক অশনি সংকেত। তা হল ডিজিটাল অপরাধ দুনিয়ায় বেদেদের মতো পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উত্থান। একসময় যারা দল বেঁধে নৌকায় ভেসে বেড়াত, এখন তারাই গড়ে তুলছে সাইবার দুনিয়ার ভয়ঙ্কর অপরাধ চক্র। প্রথাগত তাবিজ বিক্রি আর সাপের খেলা ছেড়ে তারা এখন খেলছে মানুষের জীবন নিয়ে। এটা আমাদের শেষ অভিযান না, আমাদের আরো অভিযান চলবে, একদম শেষ পর্যন্ত যাব যে এরা এই টাকাটা কত দূর যায়, কে কে ব্যবহার করে, কারা কারা এর মানে বেনিফিশিয়ারি, সেটাও আমরা বের করার চেষ্টা করব। একজন সালমা আক্তার সব বাধা আর সামাজিক লোকলজ্জা টপকে সাহস করে দাঁড়িয়েছিলেন বলেই আজ উন্মোচিত হলো এই ভয়াল চক্র। কিন্তু তার মতো এমন কত শত নারী আজ বিষাক্ত যন্ত্রণা বুকে চেপে নীরবে চোখের জল ফেলছেন, তার সঠিক পরিসংখ্যান রাখছে না কেউই।